আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওগুলোতে তোমাদের পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টির বেসিক যে বিষয়গুলো ছিল, আমরা সেই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করেছি। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের পরিসংখ্যান অধ্যায়টি সৃজনশীল পর্ব। আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে যে দুইটি সৃজনশীল প্রশ্ন করাবো, তোমরা যদি এই দুইটি সৃজনশীল প্রশ্ন শিখতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমরা সকল ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। তোমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এখানে তোমাদের উদ্দীপকে এরকম একটি সারণী বা ছক দেওয়া থাকবে। তারপর এই সারণী বা ছকের ভিত্তিতে তোমাকে 3টি প্রশ্ন করবে। আর তোমাদের বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোতে এই ধরনের সৃজনশীল প্রশ্নটি সবচেয়ে বেশিবার এসেছে। আর তোমাদের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এখানে তোমাদের উদ্দীপকে এরকম কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে। তারপর এই অবিন্যস্ত উপাত্তের ভিত্তিতে এখানেও তোমাকে 3টি প্রশ্ন করবে। আর তোমাদের বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোতে এই ধরনের সৃজনশীল প্রশ্নটি খুব কম এসেছে। তোমাদের এই অধ্যায় থেকে যাতে কোনো ধরনের অপূর্ণতা না থাকে, তাই আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে এই 2টি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাবো। তবে আজকে আমি তোমাদেরকে 1 নং যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সমাধান দেখাবো। প্রথমে আমরা আমাদের সৃজনশীল 1-এর ক নং যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে আমাদের প্রথমত বুঝতে হবে প্রচুরক শ্রেণী বলতে কি বোঝায়। এখানে আমাদের যে গণসংখ্যাগুলো দেওয়া রয়েছে, আমাদের এই গণসংখ্যাগুলোর মধ্যে যে গণসংখ্যাটি সবচেয়ে বড়, তার যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে এখানে আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। আর আমাদের যেহেতু বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য, তো এখানে আমরা 61 এবং 70 এই সংখ্যা দুইটির মধ্যমান নির্ণয় করব। তো এখানে আমরা ক নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখব এখানে গণসংখ্যা সর্বাধিক এখানে গণসংখ্যা সর্বাধিক, আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে কত? 15। তো এখানে আমরা লিখব এখানে গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে, 61 থেকে 70 শ্রেণীতে। 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী সুতরাং প্রচুরক শ্রেণী হবে আমাদের 61 থেকে 70। আমাদের যেহেতু বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য, তো এখানে আমরা 61 এবং 70 এই সংখ্যা দুটির মধ্যমান নির্ণয় করব। তো এখানে আমরা লিখব সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান। আমাদের মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, এখানে আমাদের শ্রেণীব্যাপ্তির যে নিম্ন সীমা রয়েছে আর যে উচ্চ সীমা রয়েছে, এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমরা নিম্ন সীমা 61-র সাথে উচ্চ সীমা 70 আমরা যোগ করব। তারপরে এখানে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এখানে আমরা যদি 61 এবং 70 যদি যোগ করি, 61 প্লাস 70, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 131 ভাগ 2। আমরা 131কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 65.5। তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি, সেটির আনসার 65.5। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমানটি নির্ণয় করার জন্য, তো এখানে আমাদের প্রথমত প্রচুরক শ্রেণীটি নির্ণয় করে নিতে হবে। আমরা ইতিমধ্যে ক নংয়ে জেনেছি আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তাহলে আমাদের এর পূর্বের শ্রেণী বা আগের শ্রেণী হবে 51 থেকে 60। আর আমাদের যেহেতু বলা হয়েছে পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য, তো এখানে আমরা 51 এবং 60 এই সংখ্যা দুইটির মধ্যমান নির্ণয় করব। তো
এখানে আমরা খ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে প্রচুরক শ্রেণীটি নির্ণয় করে নিব। তো এখানে আমরা ক নংয়ে যেভাবে প্রচুরক শ্রেণীটি নির্ণয় করেছি ঠিক একইভাবে এখানেও আমরা প্রচুরক শ্রেণীটি নির্ণয় করব। অর্থাৎ এখানে আমরা লিখব এখানে গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে, অর্থাৎ এখানে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা যেহেতু 15, তো এখানে আমরা লিখেছি সর্বাধিক 15 বার রয়েছে 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, অর্থাৎ আমরা প্রথমে প্রচুরক শ্রেণীটি নির্ণয় করে নিলাম। তারপরে আমাদের বলা হয়েছে কি প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, তো পূর্বের শ্রেণী হচ্ছে 51 থেকে 60, তো এখানে আমরা লিখব সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, আমাদের প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীটি হচ্ছে কি 51 থেকে 60, আর আমাদের মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে কি আমাদের শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমাদের নিম্ন সীমা হচ্ছে 51 আর উচ্চ সীমা হচ্ছে 60, এই সংখ্যা দুইটা আমরা যোগ করে এখানে 2 দ্বারা ভাগ করব। তো এখানে যদি আমরা 51 আর 60 যোগ করি, তো এখানে 51 যোগ 60, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 111, নিচে রয়েছে আমাদের 2। আমরা 111কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 55.5, অর্থাৎ আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে এটির আনসার হচ্ছে 55.5। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমানটি নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই মধ্যক শ্রেণীটি নির্ণয় করে নিতে হয়। আমরা যদি মধ্যক শ্রেণীটি নির্ণয় করতে পারি তখন আমরা সেই মধ্যক শ্রেণীর মান থেকে এর মধ্যমানটি নির্ণয় করতে পারবো। আর আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হয়। আর এটিকে আমরা এভাবে মনে রাখতে পারি, আমাদের মধ্যক যে শব্দটি রয়েছে এই মধ্যক শব্দের শেষে রয়েছে ক, আর ক দিয়ে হয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তাই আমাদের মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে বা মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হয়। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব মধ্যক শ্রেণী নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। এখন আমরা মধ্যক শ্রেণী নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণীটি তৈরি করব। আর আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণীটির 3টি কলাম হয়। প্রথম কলামে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে হবে গণসংখ্যা, আর তৃতীয় কলামে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমরা প্রথমে সারণীটি তৈরি করে নিলাম। আমাদের এই সারণীর প্রথম যে কলাম রয়েছে এখানে আমরা লিখব কি শ্রেণীব্যাপ্তি, আর দ্বিতীয় কলামে আমরা লিখব গণসংখ্যা, তৃতীয় কলামে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা প্রথম কলামে শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, তারপরে হচ্ছে 71 থেকে 80, 81 থেকে 90, তারপর 91 থেকে 100। এখন আমরা দ্বিতীয় কলামে গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে প্রথমে রয়েছে 2, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে 10, 15, তারপরে রয়েছে 12, তারপরে 10, তারপরে 8। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখব। আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বলতে আমাদের এখানে যে গণসংখ্যাগুলো রয়েছে সেই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করতে হবে। তো এখানে আমাদের প্রথম যে 2 রয়েছে আমরা প্রথমে A2 লিখলাম, তারপরে আমাদের A2 এর সাথে পরের যে গণসংখ্যা 3 রয়েছে সেটি আমরা যোগ করব। 2 এর সাথে 3 যোগ করলে হবে 5।
এখন আমাদের এই 5 এর সাথে পরের যে গণসংখ্যা 10 রয়েছে সেটি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 15। এই 15 এর সাথে পরের গণসংখ্যা 15 যোগ করলে হবে 30। এখন আমরা এই 30 এর সাথে পরের গণসংখ্যা 12 যোগ করলে আমরা পাবো 42। 42 এর সাথে যদি আমরা এর পরের গণসংখ্যা 10 যোগ করি আমরা পাবো 52। এই 52 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে এখানে আমরা পাবো 60। অর্থাৎ এখানে আমাদের যে গণসংখ্যাগুলো রয়েছে এই গণসংখ্যাগুলোর যোগফল হবে আমাদের n এর মান হবে কত 60। এখন আমাদের যেহেতু মধ্যক শ্রেণীটি নির্ণয় করতে হবে তো এখানে আমরা লিখব এইখানে আমাদের n এর মান হচ্ছে কত 60 আর মধ্যক শ্রেণী বলতে আমাদের এটির অর্ধেক করতে হবে অর্থাৎ n/2 n/2 এর মান নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখব n/2 সমান 60/2। আমরা যদি 60কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 30। অর্থাৎ আমাদের 30তম যে পদটি রয়েছে সেখানে আমাদের মধ্যক শ্রেণী রয়েছে। এখন আমাদের ক্রমযোজিত সারণী থেকে 30তম পদের অবস্থানটা বের করতে হবে। আমাদের 30তম পদের অবস্থানটা আমরা এখানে বের করব। আমাদের প্রথম যে শ্রেণীটা রয়েছে এটার অবস্থান হচ্ছে 1 থেকে 2। আমাদের গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যাটা 1 থেকে যদি আমরা শুরু করি এখানে রয়েছে 2, তো 1 থেকে 2, তো 1 থেকে 2 এর মধ্যে এই অবস্থানটা রয়েছে। আর আমাদের এটি যেহেতু 2 এ শেষ হয়েছে এটি 3 থেকে শুরু হবে। তো আমাদের দ্বিতীয় যে শ্রেণীটি রয়েছে এটির অবস্থান হচ্ছে 3 থেকে 5। এটি যেহেতু 5-এ গিয়ে শেষ হয়েছে এরপর এটি 6 থেকে শুরু হবে, এটি হবে 6 থেকে 15, 6 থেকে 15। আর এটি যেহেতু 15-এ গিয়ে শেষ হয়েছে এটি হবে 16 থেকে শুরু হবে। তো এটির অবস্থান হচ্ছে আমাদের 16 থেকে 30। আর 16 থেকে 30-র সংখ্যাগুলোর মধ্যে আমাদের 30 যে সংখ্যাটি রয়েছে বা 30 যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু রয়েছে। তো এখানে আমাদের 30তম পদের অবস্থান হচ্ছে এই শ্রেণীতে অর্থাৎ 61 থেকে 70 শ্রেণীতে আমাদের 30তম পদের অবস্থানটি রয়েছে। তো এখানে আমরা লিখব অতএব মধ্যক হচ্ছে আমাদের এখানে যেহেতু 30 আসছে আমরা এখানে লিখব 30তম পদ যার অবস্থান আমাদের 30তম পদের অবস্থান আমরা পেয়েছি কত 61 থেকে 70 শ্রেণীতে, যার অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের কত 61 থেকে 70। আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি মধ্যক শ্রেণীর মধ্যমান, আমরা মধ্যক শ্রেণীটি নির্ণয় করেছি, এখন এর মধ্যমানটি নির্ণয় করব। আর আমরা মধ্যমান নির্ণয় করার নিয়মটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা রয়েছে আর উচ্চ সীমা রয়েছে এই দুইটি যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা লিখব সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান সমান আমাদের নিম্ন সীমা হচ্ছে 61 প্লাস উচ্চ সীমা হচ্ছে 70, ভাগ করব আমরা 2 দ্বারা। এখন যদি আমরা 61 আর 70 যদি আমরা যোগ করি 61 প্লাস 70 তাহলে এখানে আমরা পাচ্ছি কত 131, নিচে রয়েছে আমাদের 2। এখন আমরা 131কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত 65.5। অর্থাৎ আমাদের এখানে গ নং যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার হচ্ছে আমাদের 65.5। এখন আমরা ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই মধ্যক শ্রেণীটি নির্ণয় করে নিতে হবে। আমাদের মধ্যক শ্রেণীটি নির্ণয় করার জন্য আমরা গ নংয়ে যেভাবে মধ্যক শ্রেণী নির্ণয় করেছি এখানেও আমরা ঠিক একইভাবে মধ্যক শ্রেণীটি প্রথমে নির্ণয় করে নিব। তো এখানে আমরা গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে মধ্যক শ্রেণীটি নির্ণয় করে নিব, তারপরে সেই মধ্যক শ্রেণী থেকে নিম্ন সীমাটি নির্ণয় করব। এখানে যেহেতু আমি গ নংয়ে মধ্যক শ্রেণীটি নির্ণয় করে দেখিয়েছি তো এখানে আমি পুনরায় মধ্যক শ্রেণী নির্ণয় করে দেখাচ্ছি না। তো এখানে আমরা প্রথমে গ নংয়ের নেই মধ্যক শ্রেণীটি নির্ণয় করে নিব। আমরা গ নংয়ে যেভাবে মধ্যক শ্রেণী নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে আমরা মধ্যক শ্রেণীটি নির্ণয় করলাম।
এখন আমাদের যেহেতু বলা হয়েছে কি মধ্যক শ্রেণী নিম্ন সীমা বলতে বোঝায় এখানে আমাদের যে মধ্যক শ্রেণীটি রয়েছে এর প্রথম যে সংখ্যাটি রয়েছে এটাকে বলা হয় নিম্ন সীমা, আর দ্বিতীয় সংখ্যাটিকে বলা হয় উচ্চ সীমা। আমাদের যেহেতু নিম্ন সীমার কথা বলা হয়েছে তো এখানে আমরা লিখব সুতরাং মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। সুতরাং মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হবে কত? আমাদের প্রথম যে সংখ্যাটি রয়েছে 61, এটি হচ্ছে আমাদের নিম্ন সীমা। এখানে আমাদের আনসার হবে কত? 61। তো এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা অ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আমাদের মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে মধ্যক শ্রেণীটি নির্ণয় করে নিতে হবে। অর্থাৎ আমরা গ নংয়ে যেভাবে মধ্যক শ্রেণীটি নির্ণয় করেছি আমরা এখানে ঠিক প্রথমে মধ্যক শ্রেণীটি নির্ণয় করে নিব, তারপরে আমরা এর পরের শ্রেণীর মধ্যমানটি নির্ণয় করব। তো এখানে আমরা অ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতেই মধ্যক শ্রেণীটি নির্ণয় করব গ নংয়ে যেভাবে করেছি। এটি যেহেতু আমি একবার করে দেখিয়েছি তো এখানে আমি পুনরায় দেখাচ্ছি না। আমি গ নংয়ে যেভাবে করেছি ঠিক একইভাবে এখানে মধ্যক শ্রেণীটি প্রথমে নির্ণয় করে নিলাম। অর্থাৎ আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, সেটি আমরা নির্ণয় করলাম। তারপরে আমাদের বলা হয়েছে কি মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান। আমাদের মধ্যক শ্রেণী যেহেতু 61 থেকে 70 তাহলে এর পরের শ্রেণী হবে 71 থেকে 80। এখানে আমরা লিখব সুতরাং মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান। আমাদের মধ্যক শ্রেণীর পরের শ্রেণীটি হচ্ছে কত? 71 থেকে 80। তো এখানে আমরা 71 যোগ 80 এই দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো এখানে যদি আমরা 71 আর 80 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 71 যোগ 80 সমান কত পাচ্ছি আমরা? 151 ভাগ 2। আমরা যদি 151কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 75.5। অর্থাৎ এখানে আমাদের আনসার হচ্ছে 75.5। তাহলে এটি হচ্ছে আমাদের ও নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা চ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে f1 প্লাস f2 এর মান নির্ণয় করো। এখানে f1 ও f2 প্রচলিত অর্থ বহন করে। আমাদের সারণী হতে f1 এবং f2 এর মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে f1 এবং f2 বলতে কি বোঝায়। আমাদের f1 বলতে বোঝায় আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা মাইনাস করলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে আমাদের f1। আর f2 বলতে বোঝায় আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যা মাইনাস করলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে আমাদের f2। তো এখানে আমাদের f1 এবং f2 এর মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই প্রচুরক শ্রেণীটি সম্পর্কে জানতে হবে। আমরা জানি গণসংখ্যাগুলোর মধ্যে যে গণসংখ্যাটি সবচেয়ে বড় তার যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 15 আর এর শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তো এখানে আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তো এখানে আমাদের 6 নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা প্রথমে প্রচুরক শ্রেণীটি বের করে নিব। এখানে আমরা লিখব এখানে গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে। এখানে গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে 61 থেকে 70 শ্রেণীতে। 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী 61 থেকে 70। এখন আমরা এখান থেকে f1 এবং f2 এর মানটি নির্ণয় করে নিব। আমাদের f1 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যাটি মাইনাস করতে হবে। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বলতে সবচেয়ে বড় গণসংখ্যা যেটি রয়েছে আমাদের, এখানে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 15। আমরা 15 থেকে তার আগের যে গণসংখ্যাটি রয়েছে 10 সেটি যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 5। এখন আমরা f2 এর মানটি নির্ণয় করব।
f2 এর মান হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যাটি মাইনাস করতে হবে। তো এখানে আমরা 15 থেকে তারপরে যে 12 রয়েছে সেটি যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 3। এখন আমাদের যেহেতু বলা হয়েছে f1 প্লাস f2 এর মান নির্ণয় করার জন্য আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি f1 প্লাস f2। আমাদের f1 এর মান হচ্ছে 5 প্লাস f2 এর মান হচ্ছে 3। এখানে যদি আমরা 5 আর 3 যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 8। তো এখানে আমাদের আনসার হচ্ছে 8। তাহলে আমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে সেটির আনসার হচ্ছে 8। এখন আমরা 6 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। আমাদের সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের প্রথমে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করার সময় যেভাবে একটি সারণী তৈরি করেছিলাম আমরা এখানেও একটি সারণী তৈরি করে নেব, যার 3টি কলাম থাকবে। প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে গণসংখ্যা, তৃতীয় কলামে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমরা 6 নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। তারপরে এখানে আমরা একটি সারণী তৈরি করব যেটি আমরা মধ্যক শ্রেণীতে নির্ণয় করেছিলাম। এখন আমরা এখানে প্রথম যে কলাম রয়েছে এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি, আর দ্বিতীয় কলামে লিখব আমরা গণসংখ্যা, তৃতীয় কলামে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা প্রথম কলামের শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40, তারপরে হচ্ছে 41 থেকে 50, 51 থেকে 60, তারপরে হচ্ছে আমাদের 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপরে আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে 2, 3, 10, 15, 12, 10, তারপরে রয়েছে 8। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখব। ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝে আমাদের গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করতে হবে। আমাদের প্রথম যে গণসংখ্যা রয়েছে 2, আমরা এখানে প্রথমে 2 লিখব। তারপরে আমাদের এই 2 এর সাথে পরের গণসংখ্যা আমরা যোগ করব। 2 এর সাথে 3 যোগ করলে হবে 5। তারপর আমরা এই 5 এর সাথে পরের গণসংখ্যা যোগ করব। 5 এর সাথে 10 যোগ করলে হবে 15। তারপর আমরা 15 এর সাথে তারপরের গণসংখ্যা 15 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো 30। এখন আমরা 30 এর সাথে তারপরের গণসংখ্যা 12 যোগ করলে আমরা পাবো 42। এই 42 এর সাথে যদি আমরা পরের গণসংখ্যা 10 যোগ করি আমরা এখানে পাচ্ছি 52। আর 52 এর সাথে পরের গণসংখ্যা 8 যোগ করলে আমরা পাবো 60। তাহলে এটি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এখন আমরা এর পরের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমাদের সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণীতে আমাদেরকে অবশ্যই 5টি কলাম থাকতে হবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে মধ্যমান, তৃতীয় কলামে গণসংখ্যা, চতুর্থ কলামে থাকবে ধাপ বিচ্যুতি, আর পঞ্চম কলামে থাকবে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তাই আমাদের এই প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা এই কথাটি লিখে এখানে একটি সারণী তৈরি করব, যে সারণীর সাহায্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আমাদের এই সারণীর প্রথম যে কলামটি রয়েছে এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি।
আমরা দ্বিতীয় কলামে লিখব মধ্যমান। আমরা মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করি। তারপরের কলামে আমরা লিখব গণসংখ্যা। গণসংখ্যা আমরা গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করি। তারপরে আমরা লিখব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা ধাপ বিচ্যুতিকে ui দ্বারা প্রকাশ করি। আর আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে কি xi মাইনাস a/h। আমরা এই সূত্রের সাহায্যে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারি, অথবা আমরা সূত্র ছাড়াও আরও সহজ পদ্ধতিতে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারি। তারপরের যে কলাম রয়েছে এখানে আমরা গণসংখ্যা fi আর ধাপ বিচ্যুতি ui এর গুণফল লিখব, অর্থাৎ এখানে আমরা লিখব fi গুণ ui, অর্থাৎ দুটি পাশাপাশি লিখব। এখন আমাদের প্রথম যে কলামটি রয়েছে শ্রেণীব্যাপ্তি, এখানে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40, তারপরে হচ্ছে আমাদের 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, তারপরে আমাদের রয়েছে 71 থেকে 80, তারপর হচ্ছে 81 থেকে 90, তারপর 91 থেকে 100। এখন আমাদের দ্বিতীয় যে কলামটি রয়েছে মধ্যমান, এখানে আমরা শ্রেণীব্যাপ্তিগুলোর মধ্যমান নির্ণয় করব। অর্থাৎ আমাদের শ্রেণীব্যাপ্তির যে নিম্ন সীমা রয়েছে আর উচ্চ সীমা রয়েছে, এই দুইটি সংখ্যা আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো এখানে আমাদের 31 এবং 40-এর মধ্যমান যদি আমরা নির্ণয় করি, তো এখানে আমরা 31 যোগ 40 এই সংখ্যা দুইটি যোগ করব, তারপর এটিকে আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা পাচ্ছি কত 35.5। তারপরে আমরা 41 আর 50 এই সংখ্যা দুটির মধ্যমান যদি নির্ণয় করি, তো এখানে আমাদের 41 এবং 50 সংখ্যা দুটি যোগ করতে হবে। 41 যোগ 50 ভাগ 2, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 45.5। তারপরে এখানে আমরা 51 এবং 60 এই সংখ্যা দুইটির মধ্যমান বের করার জন্য আমাদের 51 আর 60 যোগ করতে হবে, তারপরে এটিকে আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা পাচ্ছি কত 55.5। আমরা একইভাবে 61 এবং 70 সংখ্যা দুটির মধ্যমান যদি নির্ণয় করি, তো এখানে আমরা পাবো 65.5। 71 এবং 80 সংখ্যা দুটির মধ্যমান হবে 75.5। 81 এবং 90 সংখ্যা দুটির মধ্যমান হবে 85.5। 91 এবং 100 সংখ্যা দুটির মধ্যমান হবে 95.5। এখন আমাদের তৃতীয় যে কলামটি রয়েছে গণসংখ্যা, এখানে আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যা হচ্ছে 2, তারপর 3, তারপরে রয়েছে 10, 15, তারপরে রয়েছে 12, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 8। এখন আমাদের রয়েছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি, অথবা আরও সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের এইখানে যে গড়গুলো রয়েছে, আমাদের মাঝামাঝি যে গড়টি রয়েছে সেখানে আমাদের 0 লিখতে হবে। আর মাঝামাঝি যদি 2টি গড় থাকে, তখন যেখানে গণসংখ্যা বড় সেই বরাবর আমাদের 0 লিখতে হবে। তো এখানে আমাদের মোট গড় সংখ্যা হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি গড় রয়েছে। তো এখানে আমরা উপর থেকে যদি 3টি গড় বাদ দেই, নিচ থেকে যদি আমরা 3টি গড় বাদ দেই, তাহলে এটি হচ্ছে আমাদের মাঝামাঝি গড়, এখানে আমরা 0 লিখব। এখন আমরা উপরের গড়গুলোতে 0 চেয়ে ছোটো সংখ্যাগুলো লিখব। 0 চেয়ে ছোটো হচ্ছে -1, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে -3। আর নিচের ঘরগুলোতে আমরা 0 চেয়ে বড় সংখ্যা লিখব, অর্থাৎ 1, 2, 3। তারপরে এখানে আমাদের যে fi ui রয়েছে, এখানে আমরা fi এবং ui এর মান দুইটি গুণ করে এখানে বসাবো। তো এখানে আমরা যদি গুণ করি, এখানে fi এর মান হচ্ছে 2 আর ui এর মান হচ্ছে -3, তো প্লাস মাইনাসে হয় -3 দুগুণে হচ্ছে 6। এইখানেও প্লাস মাইনাসে -3 দুগুণে 6। এইখানে প্লাস মাইনাসে -10 একে 10। তারপরে 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, তাহলে 15-র সাথে 0 গুণ করলে হবে 0। তারপরে এখানে 12-র সাথে 1 গুণ করলে 12 একে 12। তারপর 10-এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20। 8-এর সাথে 3 গুণ করলে 3 8 24।
এখন আমরা এখানে FI UI এর গড়ের যে মানগুলো রয়েছে সেগুলো আমরা হিসাব করব। এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা টোটাল কত পাচ্ছি সেটি এখানে আমরা লিখব। এখানে আমাদের প্রথমে রয়েছে কত -6, আমরা লিখব -6, তারপরে রয়েছে আবারও -6, তারপরে রয়েছে -10, তারপরে রয়েছে আমাদের +0, তারপরে রয়েছে +12, তারপরে রয়েছে +20, তারপরে রয়েছে +24। তো এখানে আমাদের আসতেছে কত 34, অর্থাৎ আমাদের FI আর UI এর সমষ্টি হচ্ছে 34। FI এবং UI এর সমষ্টিকে আমরা সামেশন চিহ্ন দ্বারা প্রকাশ করি। সামেশন FI UI সমান কত 34। এখন এখানে আমরা n এর মানগুলো হিসাব করব, অর্থাৎ এখানে আমাদের গণসংখ্যা যেগুলো রয়েছে আমরা গণসংখ্যাগুলো সমষ্টি বের করব। এখানে আমাদের রয়েছে 2 + 3 প্লাস, তারপরে রয়েছে 10 + 15, তারপরে আমাদের রয়েছে 12 + 10 +10, তারপরে +8। তো এখানে গণসংখ্যাগুলো যোগ করলে আমাদের আসতেছে 60। এখন আমরা গড়ের যে সূত্রটি রয়েছে সেটি আমরা লিখব। এখানে আমাদের গড়ের সূত্রটি হচ্ছে গড় সমান, আমরা গড়কে কি দ্বারা প্রকাশ করি x বার সমান a প্লাস সামেশন FI UI বাই n ইন্টু h। এখন আমরা এখানে মানগুলো লিখে দেব। আমাদের সাইটে এই মানগুলো আমরা লিখব। এইখানে আমাদের প্রথমে লাগবে এর মান, তারপরে লাগবে আমাদের সামেশন FI UI, তারপরে আমাদের লাগবে n এর মান, তারপরে লাগবে আমাদের h এর মান। তো এখানে আমাদের প্রথমে এর মান বলতে আমাদের যেখানে আমরা 0 লিখেছি, ধাপ বিচ্যুতি যেখানে 0 লিখেছি তার সোজাসুজি আমাদের যে মধ্যমানটি রয়েছে এটি হচ্ছে আমাদের a। ধাপ বিচ্যুতি সোজাসুজি মধ্যমানটিকে আমরা a বলবো। তো এখানে আমাদের এর মান হচ্ছে কত 65.5। তারপর সামেশন FI UI এর মান হচ্ছে 34, যেটি এখানে আমরা হিসাব করেছি। তারপর আমাদের n এর মান হচ্ছে আমাদের 60, এখানে আমরা লিখব 60। আর h হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40-এ কয়টি সংখ্যা রয়েছে, আমাদের এইখানে 31 সহ 40 পর্যন্ত হিসাব করতে হবে। 31 সহ 40 পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমাদের সংখ্যা হচ্ছে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, মোট 10টি সংখ্যা রয়েছে। তো এখানে আমাদের h এর মান হবে 10। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। প্রথমে আমাদের এর মান হচ্ছে 65.5 প্লাস সামেশন FI UI এটির মান হচ্ছে 34, নিচে হচ্ছে n এর মান হচ্ছে 60 ইন্টু h, আমাদের h এর মান হচ্ছে 10। এখন আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি 65.5, তারপরে রয়েছে প্লাস, এখন এখানে আমরা 34 আর 10 গুণ করব। 34 আর 10 গুণ করলে হবে 340, নিচে রয়েছে আমাদের 60। তারপরে এখানে আমরা লিখতে পারি 65.5 যোগ, এখন আমরা এখানে 340কে যদি 60 দ্বারা ভাগ করি 340 ভাগ 60, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 5. এখানে 6 আসছে, আমরা এখানে 6 লিখে আমরা দ্বিতীয় যে 60 রয়েছে সেটির সাথে আমরা 1 যোগ করব, কারণ আমাদের এর পরের সংখ্যাটি 4-এর চেয়ে বড়, তো এটা আমরা 7 লিখব 5.67। এখন যদি আমরা এখানে 65.5 এই 65.5 আর 5.67 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 71.17, অর্থাৎ আমাদের গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মান হচ্ছে 71.17। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান।
এখন আমরা জ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে মধ্যক নির্ণয় করো। আমাদের সারণী হতে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই ক্রমযোজিত গণসংখ্যা সারণীটি তৈরি করে নিতে হয়। এটিকে আমরা এভাবে মনে রাখতে পারি, আমাদের মধ্যক যে শব্দটি রয়েছে এই শব্দটির শেষে রয়েছে ক, আর ক দিয়ে হয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তাই আমাদের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের শুরুতে ক্রমযোজিত গণসংখ্যা সারণীটি তৈরি করে নিতে হবে। তো এখানে আমরা লিখব মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। এই কথাটি লিখে এখানে আমরা একটা মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করব। আমাদের এই সারণীতে 3টি কলাম থাকবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে গণসংখ্যা, তৃতীয় কলামে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় কলামে আমরা লিখব ঘনসংখ্যা, তৃতীয় কলামে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা প্রথম যে কলামটি রয়েছে শ্রেণীব্যাপ্তি, এখানে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40, তারপরে রয়েছে আমাদের 41 থেকে 50, তারপরে রয়েছে 51 থেকে 60, তারপর 61 থেকে 70, তারপরে রয়েছে 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপর আমাদের দ্বিতীয় যে কলামটি রয়েছে এখানে আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের প্রথম গণসংখ্যা হচ্ছে 2, তারপর 3, তারপরে রয়েছে 10, তারপরে রয়েছে 15, 12, 10, তারপর রয়েছে 8। এখন আমাদের তৃতীয় যে কলামটি রয়েছে এখানে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এখানে আমাদের গণসংখ্যাগুলো আমরা ক্রমান্বয়ে যোজিত করব বা যোগ করব। এখানে আমাদের প্রথম গণসংখ্যা হচ্ছে 2, এখানে আমরা 2 লিখব। তারপরে আমরা এই 2 এর সাথে পরের গণসংখ্যাটি যোগ করব। 2 এর সাথে পরের গণসংখ্যা 3 যোগ করলে হয় 5। এই 5 এর সাথে আমরা এর পরের গণসংখ্যা 10 যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 15। এই 15 এর সাথে তারপরের গণসংখ্যা 15 যদি আমরা যোগ করি তাহলে 15, আর 15 হয় 30। এই 30 এর সাথে আমরা পরের গণসংখ্যা 12 যোগ করলে আমরা পাবো 42। এই 42 এর সাথে পরের গণসংখ্যা 10 যোগ করলে হবে 52। তারপরে 52 এর সাথে এর পরের গণসংখ্যা 8 যোগ করলে আমরা পাবো 60। অর্থাৎ এখানে আমাদের গণসংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল অর্থাৎ n এর মান হবে 60। এখন আমরা এখান থেকে মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য এখানে আমরা লিখব এখানে n সমান 60, এবং আমরা মধ্যক নির্ণয় করার জন্য n এর অর্ধেক করতে হবে। তাহলে এখানে n সমান 60, তাহলে এবং n/2 সমান n এর মান যেহেতু 60 এখানে আমরা লিখব 60/2। আমরা 60কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো 30, অর্থাৎ আমাদের মধ্যক হচ্ছে 30তম পদ। এখন আমরা 30তম পদের অবস্থানটি নির্ণয় করব। আমাদের প্রথম যে শ্রেণীটি রয়েছে এটির অবস্থান হচ্ছে 1 থেকে 2, অর্থাৎ এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু 2 আছে আমরা 1 থেকে শুরু করব। এটি হচ্ছে 1 থেকে 2তম পদ। আমাদের প্রথম শ্রেণীটির অবস্থান হচ্ছে 1 থেকে 2তম পদের মধ্যে। তারপর আমাদের দ্বিতীয় শ্রেণীটির অবস্থান হচ্ছে এটি 2 এ শেষ হয়েছে, তাহলে 3 থেকে শুরু হবে। 3 থেকে 5তম পদের মধ্যে রয়েছে আমাদের দ্বিতীয় শ্রেণীর অবস্থান। তারপরে তৃতীয় শ্রেণীর অবস্থান হচ্ছে আমাদের আগেরটি 5-এ গিয়ে শেষ হয়েছে, তাহলে এটি 6 থেকে শুরু হবে, 6 থেকে 15। তারপরের অবস্থানটি হচ্ছে আমাদের এটি 15তে শেষ হয়েছে, এটি 16 থেকে শুরু হবে, 16 থেকে 30। অর্থাৎ আমাদের 61 থেকে 70 যে শ্রেণীটি রয়েছে এটির অবস্থান হচ্ছে আমাদের 16 থেকে 30তম পদের মধ্যে। আর আমাদের যেহেতু 30তম পদের অবস্থান বের করতে বলছে, আর 16 থেকে 30তম সংখ্যাগুলোর মধ্যে আমাদের 30 রয়েছে, তো এখানে আমাদের 30তম পদের অবস্থান হবে 61 থেকে 70 শ্রেণীতে। তো এখানে আমরা লিখব অতএব মধ্যক
হচ্ছে মধ্যক হচ্ছে আমাদের কত 30তম পদ, 30তম পদ, যার অবস্থান আমাদের 30তম পদের অবস্থান হচ্ছে কত 61 থেকে 70। এখানে আমরা লিখব যার অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। তারপরে আমরা লিখব সুতরাং মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের 61 থেকে 70। এখন আমরা মধ্যকের সূত্রটি লিখে আমরা মধ্যকের মানটি বের করব। সুতরাং মধ্যক আমাদের মধ্যকের সূত্রটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। আমাদের এই সূত্রের মধ্যে যে রাশিগুলো রয়েছে আমাদের পাশে এই রাশিগুলোর মান লিখে নিতে হবে। আমাদের প্রথমে রয়েছে L, লিখলাম L, তারপরে রয়েছে n/2, তারপরে রয়েছে FC, তারপরে রয়েছে আমাদের FM, তারপরে আমাদের রয়েছে H। এখন আমাদের প্রথমে রয়েছে L বলতে হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী যেটি রয়েছে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা যেটি, এটি হচ্ছে L। তো আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61, তো এখানে আমাদের L এর মান হবে কত 61। তারপরে আমাদের রয়েছে n/2, আমাদের এখানে n/2 এর মান আমরা পেয়েছি কত 30। তারপরে রয়েছে FC এবং FM। এখানে FC এবং FM বলতে কি বোঝায়, আমাদের মধ্যক শ্রেণী যেটি রয়েছে, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটি রয়েছে এটি হচ্ছে আমাদের FM। আমরা ছোট হাতের F দ্বারা যেহেতু গণসংখ্যা প্রকাশ করি, তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আমাদের FM, আর আমাদের FC হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটি তার আগের যে গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যাটি রয়েছে। FC হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ বড় হাতের F হলে সেটি হবে ক্রমযোজিত গণসংখ্যা, আর ছোট হাতের F হলে আমাদের হবে গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর FC হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমাদের FM এর মান হচ্ছে 15 আর FC এর মান হচ্ছে 15। তো এখানে আমরা লিখব FM সমান কত 15 আর FC এর মান হচ্ছে 15, আর H এর মান হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ আমাদের এই 61 থেকে 70-এর মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে, আমাদের 61 থেকে 70-এর মধ্যে সংখ্যা রয়েছে 10টি। তো এখানে আমাদের H এর মান হচ্ছে 10। এখন আমরা সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিব। প্রথমে আমাদের L এর মান হচ্ছে 61 প্লাস n/2, আমাদের n/2 এর মান হচ্ছে 30, তারপরে মাইনাস FC, আমাদের FC এর মান হচ্ছে 15, তারপরে ইন্টু H, আমাদের H এর মান হচ্ছে 10 আর FM এর মান হচ্ছে 15। তারপরে এখানে আমরা লিখতে পারি 61 প্লাস, এখানে যদি আমরা 30 থেকে 15 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 15, তারপরে গুণ 10/15। তারপরে আমরা লিখতে পারি 61 প্লাস, এখানে 15 আর 15 যদি আমরা বাদ দেই তাহলে এখানে আমাদের বাকি থাকে কত 10। এখন আমরা 61 আর 10 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 71, অর্থাৎ আমাদের মধ্যকের মান হচ্ছে 71। তাহলে এটি হচ্ছে আমাদের জ নং যে প্রশ্নটি সেটির সমাধান 71। এখন আমরা ইয় নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে প্রচুরক নির্ণয় করো। আমাদের প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের আলাদা কোনো সারণীর প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে আমাদের উদ্দীপকে যে সারণীটি রয়েছে আমরা এই সারণীটি এখানে অঙ্কন করব। তো এখানে আমাদের ইয় নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখব প্রচুরক নির্ণয়ের সারণী। প্রচুরক নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা এই কথাটি লিখে এখানে একটি সারণী অঙ্কন করব, যে সারণীর সাহায্যে আমরা প্রচুরক নির্ণয় করব। আমাদের এই সারণীতে দুইটি কলাম থাকবে। প্রথম কলামে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি আর দ্বিতীয় কলামে লিখব গণসংখ্যা। তো এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি।
তারপর এখানে আমরা লিখব গণসংখ্যা। এখন আমাদের শ্রেণীব্যাপ্তি যে কলামটি রয়েছে এখানে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। আমাদের রয়েছে 31 থেকে 40, তারপরে রয়েছে 41 থেকে 50, তারপর 51 থেকে 60, তারপরে রয়েছে 61 থেকে 70, তারপর 71 থেকে 80, 81 থেকে 90, তারপর রয়েছে 91 থেকে 100। আর আমাদের দ্বিতীয় যে কলামটি রয়েছে এখানে আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে 2, 3, 10, তারপরে রয়েছে 15, 12, তারপরে 10, তারপর 8। এখন আমরা এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। আমাদের এই সারণী হতে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই প্রচুরক শ্রেণীটি বের করে নিতে হবে। আমাদের প্রথমে বুঝতে হবে প্রচুরক বলতে কি বোঝায়। প্রচুরক শব্দটি প্রথমে রয়েছে প্রচুর, প্রচুর মানে বেশি। তো এখানে আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় হচ্ছে 15। তো এখানে আমাদের 15 যেটি রয়েছে তার শ্রেণীটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, কারণ আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 15, আর 15 শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তো এটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে আমরা প্রথমে প্রচুরক শ্রেণীটি বের করব। আমরা এখানে লিখব এখানে গণসংখ্যা সর্বাধিক এখানে গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে। এখানে গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে 61 থেকে 70 শ্রেণীতে। তারপরে লিখব সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। এখন এখান থেকে আমরা প্রচুরকটি নির্ণয় করব। আমরা এখানে লিখব সুতরাং প্রচুরক। আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্রটি হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন এখানে আমরা এই প্রচুরকের সূত্রের মধ্যে যে রাশিগুলো রয়েছে আমরা এই রাশিগুলোর মান এখানে লিখে নেব। প্রথমে রয়েছে L, তারপর F1, তারপর রয়েছে F2, তারপরে রয়েছে H। তো এখানে আমাদের L বলতে কি বোঝায়, আমাদের প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের L। তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61। তো এখানে L এর মান হবে 61। এখন আমরা F1 এবং F2 এর মানটি নির্ণয় করব। F1 আর F2 বলতে বোঝায় আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যে যে গণসংখ্যাটি সবচেয়ে বড় বা যেটি প্রচুরক শ্রেণী তার যে গণসংখ্যাটি রয়েছে। আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 15, অর্থাৎ আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 15। এই 15 থেকে আগের সংখ্যাটি আমরা বিয়োগ করব। 15 থেকে যদি আমরা আগের সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমরা পাবো F1 এর মান, আর 15 থেকে যদি আমরা পরের সংখ্যাটি বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো F2 এর মান। এখানে আমরা 15 থেকে আগের সংখ্যা 10 যদি বিয়োগ করি, 15 মাইনাস 10, 15 থেকে 10 গেলে হচ্ছে 5, অর্থাৎ এখানে আমাদের F1 এর মান হচ্ছে 5। এখন আমরা F2 এর মান বের করব কি, 15 থেকে এর পরের সংখ্যা 12 বিয়োগ করব, 15 মাইনাস 12, তাহলে এটি হচ্ছে আমাদের 3। আর H মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আমাদের এখানে 61 থেকে 70 এখানে সংখ্যা রয়েছে 10টি, H এর মান হচ্ছে 10। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। আমাদের L এর মান হচ্ছে 61 প্লাস F1, আমাদের F1 এর মান হচ্ছে 5, তারপরে রয়েছে F1 এর মান হচ্ছে 5 প্লাস F2 এর মান হচ্ছে 3, তারপর ইন্টু H এর মান হচ্ছে 10। তারপর এখানে আমরা লিখতে পারি 61 প্লাস, এখন এখানে যদি আমরা 5 আর 3 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 8, আর এখানে 5 আর 10 যদি আমরা গুণ করি 5 10 হয় 50। তারপর এখানে আমরা লিখতে পারি 61 প্লাস, এখন আমরা 50কে 8 দ্বারা ভাগ করব। আমরা যদি 50কে 8 দ্বারা ভাগ করি 50 ভাগ 8, তো এখানে আমরা পাচ্ছি
6.25। এখন আমরা 61-এর সাথে যদি 6.25 যোগ করি, 6.25 প্লাস 61, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 67.25। অর্থাৎ এখানে আমাদের আনসার হচ্ছে 67.25। অর্থাৎ আমাদের প্রচুরকের মান হচ্ছে 67.25। তাহলে এটি হচ্ছে আমাদের নং যে প্রশ্নটি, সেটির সমাধান। এখন আমরা নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে আয়তলেখ অঙ্কন করো। আমাদের সারণী হতে আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে, যে সারণীর সাহায্যে আমরা আয়তলেখটি অঙ্কন করব। তো এখানে আমরা নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব আয়তলেখ অঙ্কনের সারণী। আয়তলেখ অঙ্কনের সারণী নিম্নরূপ। এই কথাটি আমরা প্রথমে লিখে নেব। তারপর এখানে আমরা একটি সারণী তৈরি করব, যে সারণীর সাহায্যে আমরা আয়তলেখটি অঙ্কন করব। এখানে আমাদের আয়তলেখ অঙ্কনের সারণীতে 3টি কলাম থাকবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা। তো এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। আর দ্বিতীয় কলামে আমরা লিখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তৃতীয় কলামে আমরা লিখব গণসংখ্যা। এখন আমাদের প্রথম কলামে যে শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে আমরা এগুলো লিখব। আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40, তারপর 41 থেকে 50, তারপরে আমাদের রয়েছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপর আমাদের দ্বিতীয় কলামে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে হবে, আর তৃতীয় কলামে গণসংখ্যা। এখানে আমাদের গণসংখ্যা যেগুলো রয়েছে আমরা এগুলো আগে লিখে নিব। এখানে রয়েছে 2, তারপরে 3, তারপরে 10, তারপরে হচ্ছে 15, তারপর 12, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 8। এখন আমাদের দ্বিতীয় যে কলামটি রয়েছে এটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অর্থাৎ এখানে আমাদের শ্রেণীব্যাপ্তির যে মানগুলো রয়েছে এগুলোকে আমাদের অবিচ্ছিন্ন অবস্থায় লিখতে হবে। অর্থাৎ এখানে আমাদের প্রথম যে মানটি রয়েছে নিম্ন সীমা, এটি থেকে আমাদের 0.5 কমাতে হবে, অর্থাৎ 0.5 মাইনাস করতে হবে, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। তো এখানে আমাদের প্রথমে হচ্ছে 31। আমরা 31 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 30.5। তারপরে রয়েছে আমাদের 40। আমরা 40-এর সাথে 0.5 যোগ করব। 40-এর সাথে 0.5 যোগ করলে হবে 40.5। আমরা একইভাবে বাকি মানগুলোকে অবিচ্ছিন্ন করব। অর্থাৎ এখানে আমাদের নিম্ন সীমা যেটি রয়েছে, এখানে রয়েছে 31, এখানে হয়েছে কিন্তু আগের সংখ্যা 30.5, আর এখানে হচ্ছে 40, এটি হয়েছে 40.5। তাহলে এখানে রয়েছে 41, তাহলে এটি হবে কত? 41-এর আগের সংখ্যা হচ্ছে কত? 40, তারপরে লিখব 0.5, আর এই 50-কে আমরা কি লিখব? 50.5। 51-কে আমরা কি লিখব? 51-এর আগের সংখ্যা হচ্ছে 50, এখানে আমরা লিখব 50.5, আর 60-কে লিখব 60.5। তারপরে এখানে রয়েছে 61। 61-এর আগের সংখ্যা হচ্ছে 60, তো এখানে আমরা লিখব 60.5, আর 70-কে কি লিখব? 70.5। তারপরে এখানে রয়েছে 71। 71-এর আগের সংখ্যা হচ্ছে 70, তো এখানে আমরা লিখব 70.5, আর এখানে 80-কে আমরা লিখব 80.5। তারপরে এখানে রয়েছে 81। 81-এর আগের সংখ্যা হচ্ছে 80, তো এখানে আমরা লিখব কত? 80.5, আর 90-কে লিখব 90.5, আর 91-কে আমরা কি লিখব? 91-এর আগের সংখ্যা হচ্ছে 90, তো এখানে আমরা লিখব 90.5, আর 100-কে কি লিখব? 100.5। অর্থাৎ এখানে আমরা শ্রেণীব্যাপ্তিগুলোকে অবিচ্ছিন্ন করে নিলাম। এখন আমাদের এই সারণীতে যে মানগুলো রয়েছে, আমাদের এই মানগুলোর সাহায্যে গ্রাফ পেপারে একটি আয়তলেখ অঙ্কন করতে হবে। আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের প্রথমে গ্রাফ পেপারে 2টি অক্ষ তৈরি করে নিতে হবে, যার একটি হচ্ছে x অক্ষ এবং অপরটি হচ্ছে y অক্ষ।
তো এখানে আমাদের আনুভূমিক যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর মধ্যে কিছু রেখা রয়েছে গাঢ়। এই গাঢ় রেখাগুলোর মধ্যে যে কোনো একটি রেখাকে আমরা এক্স অক্ষ হিসাবে লিখব। তো এখানে আমরা প্রথমে এক্স অক্ষটি লিখে নিচ্ছি। আমি এই রেখাটিকে এক্স অক্ষ হিসাবে লিখব। তাহলে এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখানে আমরা এরো চিহ্ন ব্যবহার করব। এখানেও আমরা এরো চিহ্ন ব্যবহার করব। তো এখানে আমরা লিখব এক্স আর এখানে আমরা লিখব এক্স প্রাইম। তারপর এখানে আমাদের উলম্ব যে রেখাগুলো রয়েছে এই উলম্ব রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো গাঢ় এরূপ একটি রেখাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব। তো এখানে আমাদের প্রথম যে রেখাটি রয়েছে এটিকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব। তাহলে এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখানে আমরা এরো চিহ্ন ব্যবহার করব। তারপরে এখানে আমরা লিখব ওয়াই আর এখানে আমরা লিখব ওয়াই প্রাইম। তারপর এখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা 0 লিখব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূল বিন্দু, আমরা এখানে লিখব 0। তারপর এখানে আমরা প্রথম 5টি ঘরকে ভাঙা চিহ্ন ব্যবহার করব। এই প্রথম 5টি ঘর ভাঙা চিহ্ন ব্যবহার করব। তারপর এখানে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা লিখব কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর লিখব গণসংখ্যা। তো এখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে প্রথম যে সংখ্যাটি রয়েছে 30.5 এটি আমরা লিখব। তারপর আমাদের উচ্চসীমা যেগুলো রয়েছে আমরা সবগুলো লিখব। তো প্রথমে আমরা লিখব 30.5। এখানে আমরা লিখব 30.5। তারপরে এখানে আমরা এক ঘরকে 2 একক করে ধরবো, কারণ এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তো 30.5-এর পরে আমাদের লিখতে হবে 40.5। তো এখানে রয়েছে 30.5, তাহলে এটি হবে 32, 34, 36, 38, এই 40.5 হবে এখানে। তো এখানে আমরা লিখব 40.5। তারপরে আমরা লিখব 50.5, তাহলে এটি হবে এখানে আমাদের 50.5। তারপরে আমাদের হচ্ছে 60.5, 60.5। তারপরে 70.5। তারপরে হচ্ছে আমাদের 80.5। তারপরে হচ্ছে 90.5, 90.5। তারপরে হচ্ছে আমাদের 100.5। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 15। তো এখানে যদি আমরা 0 লিখি তাহলে এখানে আমাদের এক ঘরকে 1 ধরলে এখানে হবে 5, এখানে 10, এখানে 15। তো এখানে আমরা 15 পর্যন্ত লিখব। তো এখানে আমরা লিখব 5, এখানে হচ্ছে আমাদের 10 আর এখানে হচ্ছে 15। এখন এখানে আমরা লিখে দিব, এখানে এক্স অক্ষ বরাবর আমরা যেটি লিখেছি আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অথবা শ্রেণীব্যাপ্তি যে কোনো একটি আমরা লিখব। এখানে আমরা লিখতে পারি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপরে এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর কি লিখেছি গণসংখ্যা, এখানে আমরা লিখে দিব গণসংখ্যা, গণসংখ্যা। এখন আমরা আয়তলেখা অঙ্কন করব। আমাদের 30.5 থেকে 40.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 2। 30 থেকে 40-এর মধ্যে আমরা 2 ঘর, এখানে আমরা 2 ঘর নিয়ে একটা আয়ত অঙ্কন করব A1, 2। তো আমরা এই এতটুকু মান নিয়ে একটি আয়ত অঙ্কন করলাম। তারপর আমাদের 40 থেকে 50, এই 40.5 থেকে 50.5-এর মধ্যে হচ্ছে 3। এখানে আমরা 3 ঘর 1, 2, 3 এই পর্যন্ত মান নিয়ে আমরা একটি আয়ত অঙ্কন করব। তারপর আমাদের 50 থেকে 60 হচ্ছে 10। এখানে আমরা 10 ঘর মান নেব। এতটুকু মান নিয়ে আমরা একটি আয়ত অঙ্কন করব। তারপর আমাদের 60 থেকে 70 হচ্ছে 15। তো এখানে আমরা 15 ঘর মান নেব। এখানে আমরা 15 ঘর মান নিয়ে একটি আয়ত অঙ্কন করব। তারপর হচ্ছে আমাদের 70 থেকে 80 হচ্ছে 12, 70 থেকে 80 হচ্ছে 12, 5, 10, 11, 12 এইখানে। তারপর হচ্ছে আমাদের 80 থেকে 90, 80 থেকে 90 হচ্ছে 10, 5, 10। তারপর হচ্ছে আমাদের 90 থেকে 100, 90 থেকে 100 হচ্ছে আমাদের 8, 5, 6, 7, 8। আমাদের এই পর্যন্ত হচ্ছে 8। তো এটি হচ্ছে আমাদের আয়তলেখা। এখন আমরা এখানে যে আয়তলেখাটি অঙ্কন করেছি আমাদের এই আয়তলেখাটির জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। এখানে আমরা প্রথমে গ্রাফ পেপারে 2টি অক্ষ তৈরি করেছিলাম, একটি ছিল এক্স অক্ষ এবং অপরটি ছিল ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষের নাম দিয়েছিলাম এক্স ও এক্স প্রাইম
এবং ওয়াই অক্ষের নাম দিয়েছিলাম ওয়াই ও ওয়াই প্রাইম। তো এখানে আমরা প্রথমে লিখব ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অঙ্কন করি ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অঙ্কন করি। তারপর এখানে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করেছিলাম, আর ভাঙা চিহ্ন শুরুতে রয়েছে 0 আর শেষে রয়েছে 30.5। তো এখানে আমরা লিখব ভাঙা চিহ্ন দ্বারা 0 থেকে 30.5 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানো হয়েছে। তারপরে এখানে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা প্রতি এক বর্গঘরকে 2 একক করে ধরেছিলাম, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 1 একক করে ধরেছিলাম। তো এখানে আমরা লিখে দিব এক্স অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। তাহলে আমরা এইভাবে গ্রাফটির জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব, আর আমাদের বাকি যে গ্রাফগুলো রয়েছে আমাদের সেগুলোর জন্য একইভাবে আমরা বিবরণটি লিখব। এখন আমরা ঠ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে অজীব রেখা অঙ্কন করো। আমাদের সারণী হতে অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে, যে সারণীর সাহায্যে আমরা অজীব রেখাটি অঙ্কন করব। তো এখানে আমাদের ঠ নং প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। অজীব রেখা অঙ্কনের সারণী, অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। আমরা প্রথমে এই কথাটি লিখে নিলাম। তারপরে এখানে আমরা অজীব রেখা অঙ্কনের জন্য একটি সারণী তৈরি করব। তো এখানে আমরা যে সারণীটি অঙ্কন করেছি এই সারণীর সাহায্যে আমরা অজীব রেখাটি অঙ্কন করব। আমাদের এই সারণীতে 3টি কলাম রয়েছে, যার প্রথম কলামে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে গণসংখ্যা, আর তৃতীয় কলামে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমরা অজীব রেখা অঙ্কনের জন্য প্রথমে লিখতে হবে কি শ্রেণীব্যাপ্তি, আর দ্বিতীয় কলামে আমাদের লিখতে হবে গণসংখ্যা, তৃতীয় কলামে আমাদের লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা প্রথম যে কলামটি রয়েছে এখানে আমরা শ্রেণীব্যাপ্তির মানগুলো লিখব। আমাদের শ্রেণীব্যাপ্তির মানগুলো হচ্ছে কত? 31 থেকে 40, তারপর হচ্ছে আমাদের 41 থেকে 50, তারপর হচ্ছে আমাদের 51 থেকে 60, 61 থেকে 70, তারপর 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এখন আমরা দ্বিতীয় যে কলামটি রয়েছে এখানে আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যা হচ্ছে 2, 3, 10, 15, 12, তারপর হচ্ছে আমাদের 10 এবং 8। এখন আমাদের তৃতীয় যে কলামটি রয়েছে এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখব, অর্থাৎ এখানে আমাদের গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করতে হবে। এখানে আমাদের প্রথমে গণসংখ্যা রয়েছে 2, এটি লিখলাম। এই 2 এর সাথে আমাদের পরের গণসংখ্যা যোগ করতে হবে। 2 এর সাথে 3 যোগ করলে হবে 5, এই 5 এর সাথে পরের গণসংখ্যা 10 যোগ করলে হবে আমাদের 15। আর তারপরে এখানে আমরা এই 15 এর সাথে পরের গণসংখ্যা 15 যোগ করলে আমরা এখানে পাবো 30।
30 সাথে পরের গণসংখ্যা 12 যোগ করলে আমরা পাবো 42। এই 42 এর সাথে পরের গণসংখ্যা 10 যোগ করলে আমরা এখানে পাচ্ছি 52। এই 52 এর সাথে পরের গণসংখ্যা 8 যোগ করলে আমরা পাচ্ছি 60। এটি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা এই ক্রমযোজিত গণসংখ্যার সাহায্যে এখানে যে গ্রাফটি রয়েছে এই গ্রাফের মধ্যে আমরা অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে এই গ্রাফের মধ্যে দুইটি অক্ষ তৈরি করে নিতে হবে। একটি হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং অপরটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখানে আনুভূমিক যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো কিছুটা গাঢ় এরূপ একটি রেখাকে আমরা এক্স অক্ষ হিসাবে লিখব। আর উলম্ব যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো গাঢ় এরূপ একটি রেখাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব। তো প্রথমে আমরা এক্স অক্ষটি অঙ্কন করব। তো এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমরা এখানে এরো চিহ্ন ব্যবহার করব। তারপর এখানে আমরা লিখে দিব এটি হচ্ছে এক্স আর এটি হবে আমাদের এক্স প্রাইম। তারপরে এখানে আমাদের উলম্ব যে রেখাগুলো রয়েছে এর মধ্যে প্রথম যে রেখাটি রয়েছে এটিকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব। তাহলে এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখানে আমরা এরো চিহ্ন ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখানে আমরা লিখব ওয়াই আর এখানে আমরা লিখব ওয়াই প্রাইম। আর এখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা 0 লিখব, অর্থাৎ এখানে আমাদের মিলিত বিন্দুটি হচ্ছে 0 বা ও। তারপর আমরা প্রথম 5টি গড়কে এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করব। ভাঙা চিহ্ন ব্যবহার করে এখন এখানে আমরা এক্স অক্ষ বরাবর লিখব কি আমাদের এখানে যে শ্রেণীব্যাপ্তি রয়েছে এই শ্রেণীব্যাপ্তিগুলোর উচ্চ সীমাগুলো লিখব। এক্স অক্ষ বরাবর লিখব উচ্চ সীমা, উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বা উচ্চ সীমা। আর ওয়াই অক্ষ বরাবর আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমরা লিখে দিব ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন এখানে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা যে উচ্চ সীমাগুলো লিখব এখানে আমাদের একটি উচ্চ সীমা অতিরিক্ত লিখতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে উচ্চ সীমাগুলো রয়েছে আমাদের 40-এর আগের উচ্চ সীমাটি কত হবে সেটি লিখতে হবে। যেমন এখানে আমাদের 40-এর পরে হয়েছে 50, অর্থাৎ আমাদের ব্যবধান হচ্ছে 10। তাহলে 40-এর আগের উচ্চ সীমা হবে কত? 30। এখানে আমরা প্রথমে 30 লিখব। একটি উচ্চ সীমা আমাদের অজীব রেখার ক্ষেত্রে অতিরিক্ত লিখতে হয় আর বহুভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের 2টি মান অতিরিক্ত লিখতে হয়। তো এখানে আমরা প্রথমে উচ্চ সীমা হিসাবে 30 লিখছি, যেটি হচ্ছে আমাদের 40-এর আগের উচ্চ সীমা। তারপর আমরা এখানে 40 লিখব। এখানে 30 হলে এখানে যদি আমরা 40 লিখি তাহলে আমাদের এক ঘরকে 2 করে ধরতে হবে। এটা যদি আমাদের 30 হয় এখানে হবে 32, তারপরে 34, 36, 38, এখানে হবে আমাদের 40। তো এখানে আমরা লিখব 40। তারপরের উচ্চসীমা হচ্ছে আমাদের 50, এখানে আমাদের হবে 50। তারপরে হচ্ছে 60, তারপরে রয়েছে আমাদের 70, তারপর 80, তারপর 90, তারপর আমাদের রয়েছে 100। এই হচ্ছে আমাদের উচ্চসীমা। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখব। এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 60। তো এখানে আমাদের 60টি সংখ্যা লিখতে পারা যাবে কিনা সেটি আমরা প্রথমে হিসাব করে নিব। তো এখানে যদি আমাদের 0 হয় আমরা এক ঘরকে যদি 1 করে ধরি তাহলে এখানে হবে আমাদের 5, তারপরে এখানে হবে আমাদের 10, 5, 10, এখানে হবে আমাদের 15, এখানে হবে আমাদের 20, তারপরে হবে 25, 30, 35, তারপরে হচ্ছে আমাদের 40, 45, তারপরে 50, তারপরে হচ্ছে আমাদের 55, তারপরে এখানে হচ্ছে আমাদের 60। এখানে যদি আমাদের এক ঘরকে 1 করে ধরে যদি গ্রাফে জায়গা না হয় তখন আমরা এক ঘরকে 2 করে ধরব। তো এখানে যেহেতু আমাদের বরাবর হয়েছে তো এখানে আমি এক ঘরকে 1 করে ধরেছি। এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। এখন আমাদের 30 যে উচ্চ সীমাটি রয়েছে আমাদের এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তির মধ্যে 30 নেই। তো এখানে আমাদের 30 উচ্চ সীমার জন্য কোনো গণসংখ্যা নেই, অর্থাৎ এটির জন্য আমাদের এইখানে একটা বিন্দু হবে। তারপর আমাদের 40 যে উচ্চ সীমা রয়েছে এটির জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আমাদের 2। তো 40-এর জন্য আমরা 2 ঘর উপরে উঠব, 1, 2, এখানে আমরা একটা বিন্দু দেব। তারপর আমাদের 50-এর জন্য আমাদের 50 উচ্চ সীমার জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 5। তো এখানে আমরা 5 ঘর উপরে একটা বিন্দু দেব, এখানে আমরা একটা বিন্দু দেব। তারপর হচ্ছে আমাদের 60-এর জন্য 15, এই 5, 10, 15।
তারপর আমাদের 70, 70-এর জন্য হচ্ছে আমাদের 30, এই 5, 10, 15, 20, 25, 30। তারপর হচ্ছে আমাদের 80, 80-র জন্য হচ্ছে 42, তো এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 41, 42। তারপর হচ্ছে আমাদের 90-এর জন্য হচ্ছে 52, তো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 51, 52। তারপরে হচ্ছে আমাদের 100, 100-এর জন্য হচ্ছে 60, তো এখানে আমাদের 60 হচ্ছে এইখানে। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব। আমরা যদি এই বিন্দুগুলো যোগ করে দেই তাহলে আমরা এখানে যে রেখাটি পাবো সেটি হচ্ছে আমাদের অজীব রেখা। তো এটি হচ্ছে আমাদের অজীব রেখা। এখন আমরা এই অজীব রেখাটির জন্য একটি বিবরণ লিখতে হবে। আমরা আগের নেই এখানে বিবরণটি লিখব। আমরা প্রথমে লিখব ছক কাগজে x ও x প্রাইম এবং y ও y প্রাইম অঙ্কন করি। তারপর আমরা লিখব ভাঙা চিহ্ন দ্বারা শূন্য থেকে আমাদের প্রথম যে উচ্চ মানটি রয়েছে 30, এটি আমরা লিখব। ভাঙা চিহ্ন দ্বারা 0 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানো হয়েছে। তারপর আমরা x অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে আমরা 2 একক করে ধরেছি, y অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে আমরা 1 একক করে ধরেছি, এটি আমরা লিখে দিব। এখানে আমরা লিখব x অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে 2 একক এবং y অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে 1 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। অর্থাৎ আমরা আয়তলেখ যেভাবে বিবরণটি লিখেছি অজীব রেখার ক্ষেত্রে আমরা একইভাবে বিবরণটি লিখেছি, শুধু আমরা শেষে লিখে দিয়েছি অজীব রেখা অঙ্কন করা হলো। আর আয়তলেখের ক্ষেত্রে আমরা লিখেছিলাম আয়তলেখ অঙ্কন করা হলো। তো এটি হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কনের যে গ্রাফটি সেটি। এখন আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে বহুভুজ অঙ্কন করো। আমাদের সারণী হতে বহুভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমেই একটি সারণী তৈরি করে নিতে হবে, যে সারণীর সাহায্যে আমরা বহুভুজটি অঙ্কন করব। তো এখানে আমরা এই প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব বহুভুজ অঙ্কনের সারণী। বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ। এই কথাটি লিখে আমরা এখানে একটি সারণী অঙ্কন করব, যে সারণীর সাহায্যে আমরা বহুভুজটি অঙ্কন করব। আমাদের বহুভুজ অঙ্কনের সারণীতে 3টি কলাম থাকবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে মধ্যমান আর তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা। তো এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। আর দ্বিতীয় কলামে আমরা লিখব মধ্যমান। আর তৃতীয় কলামে আমরা লিখব গণসংখ্যা। তো এখানে আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তির যে মানগুলো রয়েছে এগুলো আমরা লিখব। এখানে আমাদের রয়েছে 31 থেকে 40, তারপরে রয়েছে 41 থেকে 50, তারপরে হচ্ছে আমাদের 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, তারপরে হচ্ছে আমাদের 81 থেকে 90, 91 থেকে 100। এগুলো হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি।
তারপর আমাদের তৃতীয় কলামে আমরা গণসংখ্যাগুলো লিখব। এখানে আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে 2, 3, 10, তারপরে রয়েছে 15, তারপরে হচ্ছে 12, তারপর হচ্ছে 10, 8, 10, 8। এখন আমাদের দ্বিতীয় কলামে মধ্যমান লিখতে হবে। আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা মধ্যমানের মানটি পাবো। তো এখানে আমাদের প্রথম যে মানটি রয়েছে, নিম্ন সীমা হচ্ছে 31 যোগ উচ্চ সীমা হচ্ছে 40। এই সংখ্যা দুটি যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 35.5। তারপর আমরা এখানে 41 এবং 50 এই সংখ্যা দুইটি যোগ করব। 41 যোগ 50 এই সংখ্যা দুটি যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। এখানে আমরা পাচ্ছি 45.5। তারপর এখানে আমরা 51 এবং 60, 51 এবং 60 সংখ্যা দুটি যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 55.5, 55.5। তারপরে আমরা একইভাবে 61 এবং 70 এই সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 65.5। তারপরে 71 এবং 80 সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 75.5। আর এখানে আমরা পাবো 85.5, আর এখানে আমরা পাবো 95.5। তো এখানে আমরা মধ্যমানগুলো নির্ণয় করে নিলাম। এখন আমরা আমাদের এই সারণীতে যে মানগুলো রয়েছে আমরা এই মানগুলোর সাহায্যে এই গ্রাফের মধ্যে একটি বহুভুজ অঙ্কন করব। আমাদের বহুভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমে এই গ্রাফের মধ্যে 2টি অক্ষ তৈরি করে নিতে হবে। একটি হচ্ছে x অক্ষ এবং অপরটি হচ্ছে y অক্ষ। এখানে আমাদের গ্রাফের মধ্যে আনুভূমিক যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো তুলনামূলক গাঢ় এরূপ একটি রেখাকে আমরা x অক্ষ হিসাবে লিখব। তো আমি এই রেখাটিকে x অক্ষ হিসাবে লিখব। তো এটি হচ্ছে আমাদের x অক্ষ, আমরা এখানে এরো চিহ্ন ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের x অক্ষ, আমরা x অক্ষ বরাবর লিখব এখানে x, আর এখানে লিখব আমরা x প্রাইম। তারপরে এখানে আমাদের উলম্ব যে রেখাগুলো রয়েছে এই উলম্ব রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো তুলনামূলক গাঢ় এরূপ একটি রেখাকে আমরা y অক্ষ হিসাবে লিখব। এখানে আমি এই রেখাটিকে y অক্ষ হিসাবে লিখব। এটি হচ্ছে আমাদের y অক্ষ, এখানে আমরা এরো চিহ্ন ব্যবহার করব। তো আমরা x অক্ষ বরাবর যেরকম x প্রাইম লিখেছি, y অক্ষ বরাবর আমরা এখানে লিখব কি y প্রাইম। তারপর এখানে আমাদের x অক্ষ এবং y অক্ষ যেখানে মিলিত হয়েছে সেখানে আমরা লিখব 0, আমরা মিলিত বিন্দুটিকে লিখব 0। তারপরে আমরা এখানে x অক্ষ বরাবর প্রথম 5 ঘর আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করব। এখন আমাদের x অক্ষ বরাবর আমাদের লিখতে হবে মধ্যমান। এখানে আমরা x অক্ষ বরাবর লিখব মধ্যমান, আর আমরা y অক্ষ বরাবর লিখব গণসংখ্যা। এখানে আমরা লিখে দেব গণসংখ্যা, y অক্ষ বরাবর আমরা লিখব গণসংখ্যা। এখন আমরা মধ্যমানগুলোর মধ্যে আমাদের 2টি মানকে অতিরিক্ত লিখতে হবে, অর্থাৎ এখানে আমাদের 35.5 আগের যে মধ্যমানটি হবে সেটি এখানে আমাদের লিখতে হবে। তা আমাদের 35.5 পরে হয়েছে 45.5, তারপরে হচ্ছে আমাদের 55.5, অর্থাৎ এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10 করে। তো 35.5 আগের মধ্যমানটি হবে আমাদের কত, 25.5। তো এখানে আমরা শুরুতে কিন্তু 25.5 লিখব, 25.5। তারপরে আমরা লিখব 35.5। তো এখানে আমাদের 25.5 পরে যদি আমরা এখানে 35.5 লিখি, এখানে আমরা এক ঘরকে যদি 2 করে ধরি এটা হচ্ছে 25, তাহলে 27, 29, 31, 33, 35, তাহলে এখানে হবে আমাদের 35.5, 35.5। তারপরে হচ্ছে আমাদের 45.5, 45.5। তারপরে হচ্ছে আমাদের এখানে হবে 55.5, তারপরে হচ্ছে আমাদের 65.5, তারপরে হচ্ছে আমাদের 75.5, তারপরে হচ্ছে আমাদের 85.5, তারপরে হচ্ছে আমাদের 95.5। আমাদের এর পরের যে মধ্যমানটি হবে সেটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো এখানে আমাদের যেহেতু শ্রেণীব্যাপ্তি 10 করে, তো 95 পরের মধ্যমানটা হবে আমাদের 105.5,
105.5। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাগুলো লিখব। আমাদের এখানে যে গণসংখ্যাগুলো রয়েছে এর মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 15। তো এখানে আমরা এক ঘরকে যদি 1 করে ধরি তাহলে এখানে 0, তাহলে এখানে 1 2 3 4, এখানে হবে 5, এখানে আমরা লিখব 5, তো এখানে হবে 10, এখানে হবে আমাদের 15। এখন আমরা বহুভুজ অঙ্কন করব। আমাদের প্রথম যে মধ্যমান রয়েছে 25.5, আমাদের কিন্তু এখানে 25.5 নেই, অর্থাৎ আমাদের 25.5-এর জন্য গণসংখ্যা হচ্ছে 0, তো এখানে আমরা একটা বিন্দু দিলাম। তারপরে হচ্ছে আমাদের 35.5-এর জন্য গণসংখ্যা হচ্ছে 2, এখানে আমরা 35.5-এর জন্য 2 ঘর উপরে উঠব, 1 2, এখানে আমরা একটি বিন্দু দেব। তারপরে হচ্ছে 45.5-এর জন্য 3, তো এখানে আমরা 3 ঘর উপরে উঠব, 1 2 3। তারপরে হচ্ছে আমরা 45.5-এর জন্য 55.5-এর জন্য হচ্ছে আমাদের 10, 5 10। তারপরে হচ্ছে 65.5-এর জন্য 15, 5 10 15। তারপরে হচ্ছে আমাদের 75.5-এর জন্য 12, 5 10 11 12। তারপরে হচ্ছে আমাদের 85.5-এর জন্য 10, 5 10। তারপরে হচ্ছে আমাদের 95.5-এর জন্য হচ্ছে 8, 5 6 7 8। তারপর হচ্ছে আমাদের 105.5, আমাদের 105.5 মধ্যমান কিন্তু এখানে নেই, অর্থাৎ এর গণসংখ্যা হবে 0, তো এখানে আমরা 0 লিখব। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা একটি বহুভুজ পেয়ে যাব। এখানে আমরা এই বিন্দুগুলো এখন যোগ করে দিব। তো এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে আমরা যে আকৃতিটি পাবো সেটি হচ্ছে আমাদের একটি বহুভুজ। তাহলে এটি হচ্ছে আমাদের বহুভুজ। এখন আমরা এই বহুভুজের জন্য একটি বিবরণ লিখব। আমরা আগের নিয়ে এখানে লিখব ছক কাগজে x প্রাইম এবং y প্রাইম অঙ্কন করি। তারপর আমরা লিখব ভাঙা চিহ্ন দ্বারা 0 থেকে, এখানে আমাদের প্রথম যে মানটি রয়েছে 25.5, এটি লিখব। 25.5 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানো হয়েছে। তারপর আমরা x অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে 2 করে ধরেছি, আর y অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে 1 করে ধরেছি, সেটি আমরা লিখে দিব। x অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে 2 একক এবং y অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে 1 একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে এটি হচ্ছে আমাদের বিবরণ। তাহলে আমরা এক এক করে আমাদের এখানে যতগুলো প্রশ্ন ছিল আমরা সবগুলো প্রশ্নের সমাধান দেখেছি। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে যদি তোমাদের প্রশ্ন এসে থাকে, অর্থাৎ তোমাদের উদ্দীপকে একটি অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, তারপর তোমাদের সেই অবিন্যস্ত উপাত্তের ভিত্তিতে কিছু প্রশ্ন করা হবে। তো এই টাইপের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে আমরা সেই প্রশ্নগুলোর সমাধান দেখব। আর তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যদি এই প্রশ্নগুলোর আনসার করতে পারো বা খুব সহজে বুঝতে পারো, তাহলে আমরা অবিন্যস্ত উপাত্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্য সহজ লাগবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।